র্যাঙ্ক ম্যাথ কি সবাই ইনস্টল করছেন? ওই দিন ক্লাস টাইমে আমি করে রাখছিলাম ভাই, কিন্তু আমার ওই পিসি আছে, নেট নাই, নাইলে ঢুকতে পারতেছি না। আর বাকিরা? জি ভাই, করছি। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে সেটআপ উইজার্ড, এখানে আপনাদের ডাইরেক্ট কানেক্টেড নামে একটা অপশন আসবে। এই কানেক্টেডটা আপনি জিমেল দিয়েই করতে পারেন। সেটা লগ ইন উইথ জিমেল দিতে পারেন, বা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেস। কিন্তু জিমেল দিয়েই জিমেল দিয়েই ভালো। এখন আসেন দুটো ব্যাপার। একটা হচ্ছে কি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে অ্যাডভান্স। ইজি অপশনটা সহজে, মানে 2-3টা ক্লিকে কোনো তথ্য নিবে না। তা আমাদের প্রয়োজন অ্যাডভান্সটা। আমরা অ্যাডভান্সটা যাচ্ছি, স্টার্ট উইজার্ড মেরে একটু সেট আপ করবো। এখানে এটা কি আমার স্মল বিজনেস, আপনি কি টাইপের এটা করতেছেন? পার্সোনাল ব্লগিং, কমিউনিটি ব্লগ, পার্সোনাল ব্লগ, কি আদার্স পার্সোনাল ওয়েবসাইট, কোনটা কি পারপাস আপনি ইউজ করতেছেন? আমি স্মল বিজনেস সাইট দিলাম। এটা টাইপ কি টাইপ, এখানে আপনি কি টাইপের বিজনেস এখানে এটা দিয়ে করবেন এখানে দেওয়া আছে। জি, কি টাইপের বিজনেস? আমি আপাতত ওয়েবসাইটে দিয়ে রাখলাম। এখানে কোম্পানি নেম, আমার কোম্পানির নামটা কি এটা দিচ্ছি। তারপরে গুগল ফর লোগো ফর গুগল, এটা কি, যে আমি গুগলের জন্য একটা লোগো দিব, যেটাতে মানুষ আমাকে সার্চ করলে আমাকে পাবে, এবং গুগলে যখন আমার নাম লিখে কেউ সার্চ করবে তখন যাতে পায়। এটা আমি দিলাম, দিয়ে দিচ্ছি। এরপরে কি, ডিফল্ট সোশ্যাল মিডিয়া শেয়ার ইমেজ, যখন আমার ডাইরেক্ট লিঙ্কটা কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে তখন যাতে এই ইমেজটা যায়। এখান থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আপলোড দিয়ে। এরপর সেভ টু কন্টিনিউ দিলাম। এরপর আছে গুগল সার্চ কনসোল, এটা আমরা এখান থেকে না, ম্যানুয়ালি কাজ করবো এখানে। এটা ওপেন করি নেই। এরপর আসেন যে আপনাদের এটা দুই একটা অফ থাকতে পারে। আমরা কি অন করে দিলাম, সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি, আমাদের গুগল কি করে আমাদের ওয়েবসাইটে আসে। মনে করেন এটা আমার ওয়েবসাইট, মনে করেন এটা আমার ওয়েবসাইট, এটা আমার হেডার, এটা আমার বডি পার্টের ফার্স্ট অংশ। এরপর আমার এখানে পোস্ট আছে, যাই হোক। এরপর আমার মনে করেন আমার পোস্ট আছে। হেডারে মেনু আছে কয়টা, এগুলো হচ্ছে মেনু। এখানে দেন কয়টা মেনু আছে, একটা, দুইটা, আপাতত তিনটা দিলাম। এবং মেনুগুলোর ভিতরে মেনু আছে একটা একটা। এখন গুগল বোট যখন, এটা আমার একটা আমার ওয়েবসাইটটা, এখন গুগল বোট কি করবে, গুগল বট আমার ওয়েবসাইটেতে আসবে। এই আসলো, আসার পর সে যাবে কোথায়, সে যাবে আমার হোম পেজে।
এটা আমার হোম পেজটা, আমার এই হোম পেজে আসবে। আমার এই হোম পেজে আসবে। এরপর সে কি করবে, মেনুগুলা চেক করবে। হোম পেজ যাওয়ার পর মেনু চেক করবে। এরপর আমার কি করবে, আমার মনে করেন অ্যাবাউট আস পেজ আছে, ব্লগ পেজ আছে, তারপর কি আমার সার্ভিস পেজ আছে, মনে করেন এই তিনটা পেজ আমার এখানে আছে, এখানে এই তিনটা। সে কি পেজে আসবে, একটা থেকে বের হয়ে এরকম তিনটা পেজে যাবে। যাওয়ার পর সে কি করবে, আপনার এই পেজের এই যে নিচে এই আন্ডারে যে পেজ ছিল, এরপরে কি করবে, সে আয়সা আয়সা কি এই যে মেনুর নিচে যে পেজগুলো আছে, যে পেজে কন্টেন্ট বেশি, সে কি ওই পেজগুলোতে যাবে। এটাকে বলি আমরা গুগল ক্রল করবে আপনার সাইটটা। মানে আপনাকে সে টোটালি আইসা কি করে, গুগল স্ক্যান করে ডাটাগুলা, স্ক্যান করে তার ডাটাবেজে নিয়ে যায়। এখন এরপরে সে আপনার মেনু বার গুলাতে যাবে। যদি এই লিঙ্কে আসার পর সে কোনো পোস্ট পায়, সে আপনার ওই পোস্টে যাবে। যাওয়ার পর যেখানে আপনি সাবহেডিং গুলা পড়বে, টাইটেল গুলা পড়বে, ইন্টারনাল লিঙ্ক দিলে ইন্টারনাল লিঙ্ক গিয়ে চেক করবে এটার সাথে এটা কি না দিছেন। তারপরে সে কি ইন্টারনাল লিঙ্কের মেন দেওয়ার কারণ আমাদের কি, তখন এই লিঙ্কে গিয়ে সে আমার ওয়েবসাইটে অনেকক্ষণ থাকে। গুগল বট গুলা বা সার্চ ইঞ্জিন বট গুলা আমার ওয়েবসাইটে অনেকক্ষণ থাকবে যখন আমি ইন্টারনাল লিঙ্ক দিচ্ছি, একটা ব্যাপার। আরেকটা যখন আমি একই জিনিস নিয়ে অনেক লেখালেখি করব, এটা আরেকজনের জন্য অনেক সহজ হবে পড়াটা বুঝতে। এই জন্য গুগল আমাকে আলাদা প্রায়োরিটি দিবে যে উনি একই টপিকসের সিমিলার বিভিন্ন কন্টেন্ট লেখা হয়েছে। যেমন উইকিপিডিয়াতে যদি আমরা যাই, মনে করেন আমি কি মোবাইল ফোন লিখে সার্চ দিই, এখানে আপনি দেখেন এই যে ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল, প্রচুর ইন্টারনেট উইকিপিডিয়ার মতো ইন্টারনাল লিঙ্ক আর কোনো ওয়েবসাইটে আপনি পাবেন না। আর উইকিপিডিয়াকে বলা হয় কি, এই ইন্টারনাল লিঙ্কের কারণে উইকিপিডিয়ার সাইটগুলো সবচেয়ে বেশি টপে থাকে সব সময়। যে এখানে প্রচুর তথ্য আছে। আর এখানে যে সফটওয়্যার এজেন্ট, এর মানে কিন্তু সে আমাকে সফটওয়্যার এজেন্টের পেজে নিয়ে গেছে, যাচ্ছে একটু দেখেন পেজ ইউআরএলটা দেখেন, আমাকে কোন পেজে নিয়ে আসছে, সে সফটওয়্যার এজেন্ট পেজেই কিন্তু। এছাড়া অন্য পেজে নিচ্ছে না। এখন এই যে গুগল আমাকে এই যে অ্যাক্টিভিটি গুলো দেখায়, যে আসার পর সে কিভাবে রাস্তা দেখানো এক প্রকার। আমি যদি, আপনি চাইলে আমি ম্যানুয়ালি দেখাই দিতে পারি, অথবা নাহলে গুগল গুগল মন মতো যাবে। যদি আমি গুগলকে রাস্তা দেখা দেই, সেটা গুগলের জন্য অনেক সহজ হয় আমার ওয়েবসাইটে ক্রল করতে। যে তুমি, আমি বলে দিলাম যে মনে করেন সে আমার ওয়েবসাইটে আসলো, সে আমার এটা আমার ওয়েবসাইট, সে আসলো, আমি বললাম এটা আমার হোম পেজ, তুমি এটা চেক করো আগে। তারপরে তারপরে আমার যে পেজগুলো আছে, এই তিনটা পেজ চেক করো। এরপরে তুমি আমার এই পেজের ভিতরে যে পেজগুলো আছে এগুলাতে যাও। এরপর তুমি কন্টেন্টের ভিতর যাও। এটা আমি রাস্তা দেখাই দিব। আর যদি আমি রাস্তা না দেখায় দেই, সে নিজের মতো করে নিজে ঘুরবে। হয়তো বা এখান দিয়ে ঘুরে সে এই পেজগুলোতে না যায় বের হয়ে যেতে পারে। এই জন্য প্রথম নতুন সাইটে অত সাইট ম্যাপে না হইলেও আমাদের ই কমার্স সাইট গুলা এবং
বড় বড় সাইট যেগুলো, এগুলোতে সাইট ম্যাপ আপনার থাকা লাগবে, মাস্ট বি। আর এই সাইট ম্যাপটা আমরা সহজে করে ফেলতে পারি। এই সফটওয়্যারটা আমাকে র্যাঙ্ক ম্যাথ কি করে, শুধু র্যাঙ্ক ম্যাথ না, এটা সিমিলার অ্যাপ আছে, প্লাগইন আছে, ইউস্টেসিও। আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, ইউস্টেসিও ব্যবহার করার প্রয়োজন নাই, আর ইউস্টেসিও ব্যবহার করলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করার প্রয়োজন নাই। যে কোনো একটা ইউজ করলেই হবে। আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি মূলত, ইউস্টেসিও অনেক ভালো র্যাঙ্ক ম্যাথ থেকেও, কিন্তু ফ্রিতে র্যাঙ্ক ম্যাথ ভালো ইউজ এসিও থেকে। আর যদি আপনি পেড কিনেন সেক্ষেত্রে অবশ্যই ইউস্টেসিও ভালো। এখন আমি আপনারা এটা কি করবেন, এটা ইন্ডেক্স করে দিবেন। তারপর আমি চাচ্ছি যে ইনক্লুড ইমেজ, এগুলো ইন্ডেক্স হবে। নর্মালি এভাবে থাকবে, আপনাদেরটা এভাবে থাকবে। এখানে আমি কি করবো, আমি ইনক্লুড ইমেজ দিয়ে দিচ্ছি। এখন কোন কোন পোস্টগুলো সে অ্যাপ্রুভ করবে তার ডাটাবেস নিবে। আমি পোস্ট ক্লিক করলাম, পোস্ট, প্রোডাক্ট, পেজ, এলিমেন্টের হেডার ফুটার দিচ্ছি। এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। স্টেপ 3, তারপর আমার ক্যাটাগরি যে পেজগুলো আছে, এই ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি আমার যেহেতু নাই, এটা আমার চাইলে দিতেও পারি, দিয়ে দিলাম, ইন্ডেক্স হবে। এই সাইট ম্যাপ যেভাবে আসবে, এটা আমাকে র্যাঙ্ক ম্যাথ অটো একটা সাইট ম্যাপ তৈরি করে দিবে, আমরা একটু পরে দেখবো। এরপর আসেন, এখানে আমার নো ইন্ডেক্স ইন পিটি ক্যাটাগরি আর্কাইভ ট্যাব। এটা কি, যে আমার যে জিনিসগুলো আমি ডিলিট করে ফেলছি এটা যাতে নো ইন্ডেক্স হয়, মানে ইন্ডেক্স না হয়, অথবা ইন্ডেক্স হলেও সে যেন বের হয়ে আসে। এখন নো ফলো ইন্টারনাল লিঙ্ক, এটা কি, যত আমি লিঙ্ক দিব, এক্সটার্নাল লিঙ্ক দিব, এটা অটোমেটিকলি নো ফলো যাবে। তা আমি চাচ্ছি না, কারণ আমি সবসময় কি নো ফলো দিব না। কাউকে আমি নো ফলো দিব, কাউকে আমি ডু ফলো দিব। তারপর এখানে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে অটোমেটিকলি আমি যখন এই যে আমার ওয়েবসাইটে কোনো ট্যাব ইউজ করব, তখন সেটা নিউ ট্যাব আকারে ওপেন হবে। আমি চাচ্ছি না এরকম সব সময়। আমি সেভ কন্টিনিউ দিচ্ছি। এরপর আমাকে একটা মোটামুটি একটা স্কোর দেখাচ্ছে, আমি কি পরিমাণ রেডি। আমি এটা ইনেবল দিয়ে দিলাম যে অটো আপডেট হয়ে যাবে প্লাগইন যখন আপডেট আসে। আমি সেভ স্টার্ট আপ কন্টিনিউ দিলাম। এরপর আমার দেখাচ্ছে যে আমি কাউকে রোল ম্যানেজার এখান থেকে যদি যারে কি বানাই দিব, যে অ্যাডমিনিস্ট্রেশন কি কি পারমিশন পাবে, এডিটর কি কি পারমিশন পাবে, এই জিনিসগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা। আপনার চাইলে আপনি এখান থেকে করতে পারেন, অথবা এটা সিটিং থেকেও করা যায়, ইউজার থেকে, সিটিংস এর ইউজার থেকে। আমি দিচ্ছি এই যে 44 মনিটর, 404 মনিটর। এটা কি, আপনার একটা ওয়েবসাইট, যখন আপনি কি করলেন, রান করলেন, এখানে অনেক সময় কিছু ওয়েবসাইট থাকতে পারে আপনি পেজটা পোস্ট করছেন, করার পরে ডিলিট করে দিছেন, তো গুগল ইন্ডেক্স হয়ে গেছে। এখন এই তথ্যটা আপনি এখান থেকে, সে কি, ওই পেজটা অবশ্যই নাই, আমরা যেই পেজ আমার ওয়েবসাইটে থাকে না ওই পেজকে আমরা 404 দিয়ে দেখি। এখন আপনি কি করতে পারেন, এই এটা কি 404 মনিটর আপনাকে ইররের তথ্য দিবে। এক, ব্রাউজার ইউজ সাইট, যদি কেউ 404 এরকম পেজ পায়, তা সে আপনাকে তথ্য দিবে যে এখানে একটা 404 পেজ পেয়েছে, তুমি এটা কি ডিলিট করছো কিনা। এই একটা, আপনি চাইলে পরবর্তীতে ঠিক করতে পারেন। এরপর আছে রিডাইরেকশন। এখন এই 404 এই পেজটাকে আপনি নির্দিষ্ট কোনো ইউআরএল রিডাইরেক্ট করতে চান কিনা। রিডাইরেক্ট বলতে বোঝাচ্ছে যে আপনি এক জায়গায় ক্লিক করলে আপনাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। সো যে পেজটা নাই ওই পেজটা কি আপনি আরেক জায়গায় নিতে চাচ্ছেন, নাকি ওই 404ই দেখাতে যাচ্ছেন। আমি যেহেতু আরেক জায়গায়, মানে হোম পেজ আমি দিয়ে দিলাম, এখানে অটো দেওয়া যায় না, এটা আমার নেক্সটে আসবে আবার অপশন, যেহেতু আমি রিডাইরেক্ট দিছি, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে স্ক্যাম টাইপ, এটা আমি অন দিচ্ছি। তারপর এখানে আমার ওয়েবসাইটটা কি টাইপের, এখানে আমি কি লেখালেখি করব। আপনি দেখেন কিছু অনেকগুলো অপশন আছে, সফটওয়্যার পার্সন, অ্যাপ, রেস্টুরেন্ট, রেসিপি, মডার্ন, জব, কি টাইপের। আমি আর্টিকেল লিখছি। তারপর আর্টিকেল টাইপ কি, শুধু আর্টিকেল না, ব্লগ পোস্ট না নিউজ আর্টিকেল, আমি ব্লগ পোস্ট দিলাম। তারপরে
এটা তো আর্টিকেল দিচ্ছি, এখানে আর্টিকেল, তারপর আমি দিচ্ছি কি আমার এখানে এটা কি টাইপের, চাইলে আরেকবার আমরা দিয়ে দিতে পারি। এটা যদি কি টাইপের সাইট, আর্টিকেল লেখালেখি হয় এখানে। আমি আর কিছু করতেছি না, এখানে সেভ কন্টিনিউ দিচ্ছি। আমার র্যাঙ্ক ম্যাথ ইউস্টিসিওটা রেডি। এখন আপনি দেখেন, এখানে যদি আপনার কোথাও কোনো সমস্যা থাকে, যে আপনি কোনো একটা অপশন অন করেন নাই বা অফ করে রাখবেন, মনে করেন এসইও অ্যানালাইসিস আমি অফ করে রাখবো, আমি এটা ক্লিক করতে পারি, অফ হয়ে গেছে, এই কাজটা সে করবে না। আবার অন করে দিলে আপনি করবে। আপনি ইমেজ এসিও এটা সে চেক করবে না, এখন কিন্তু অফ। আমি চাইলে এখান থেকে কি অন করে দিতে পারি, যে সে ইমেজ এসিও চেক করুক। এখানে রিডাইরেক্ট পেজের আমি একটু সিটিংসে যাচ্ছি। এখান থেকে এই রিডাইরেক্ট সে কোথায় যাবে বা তাকে কি দেখাবে, এরকম ডিফল্ট 404 এই একটা অপশন আছে। আর রিডাইরেক্ট হোম পেজ, মানে যে যদি কোনো পেজে এরকম থাকে যে না আপনার পেজটা নাই, তাকে রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসবে। অথবা আপনি যদি চান যে আপনার নিজস্ব একটা ডিজাইন আছে, আপনি একটা পেজ ডিজাইন করে রাখতে পারেন, যে রিডাইরেক্ট যখন কেউ আপনার 404 পেজ গুলাতে আসবে, তখন সে আপনার কি এই লেখাটা দেখতে পারবে। সে এই লেখাটা দেখতে পারবে যে এই পেজে চলে আসবে। মনে করেন আমি একটা আমার ওয়েবসাইটের পেজ, যে কোনো একটা পেজ দিয়ে দিলাম। আমি এই পেজটা দিয়ে দিলাম। এখন সে কি করবে, সব সময় যত মানুষ আইসা আমার পেজে 404 পেজ পাবে, সে এই পেজে নিয়ে আসবে রিডাইরেক্ট করে। So আমি আপাতত দিতে চাচ্ছি না, এটা ডিফল্ট 404ই থাক। এরপরে আসেন আমরা ড্যাশবোর্ডে আবার যাই। এখানে আপনি এই জিনিসগুলো আমাদের অত অন করার দরকার নাই। বডি পেজ এগুলো, এটাতে স্কোর দেখাবে, সো আমাদের এরকম কিছু চাচ্ছি না আমরা। এখন আমরা কি করতেছি, একটু জেনারেল সিটিংসে যাই, আরো কিছু অপশন আমরা দেখব। এখানে দেখেন লিংক, সাইট ক্যাটাগরি বেস কি কোনো লিংক যাবে, রিডাইরেক্ট, এগুলো আমার এত অন করার দরকার নেই। তারপরে রিডাইরেক্ট অরফারেন্স আর্টিকেল, এটাতে কোথায় যাবে। তারপরে নো ফলো ইন্টারনাল, যেটা আপনার ম্যানুয়ালি দেখছিলাম। এখানে ব্রেক নাম্বার, যে আপনার কি যতগুলা পেজ ব্রেক হবে, এই জিনিসটা কি আসবে নাকি। ইমেজ, ইমেজ অল্টার টেক্সট, এটা কি আপনার ইমেজ অল্টার টেক্সট, আমরা এটা সামনে দেখছিলাম, এটা দেখানো হয়েছিল আপনাদের ইমেজ অল্টার টেক্সটটা। না, ইমেজের অল্টো টেক্সট এটার ব্যাপারে কথা। ভাই ওই যে আর কি যখন ইমেজ শো করবে না তখন কি দেখাবে এটা? না না, এটা তাহলে একটু আসতেছি, একটু দেখাই দিই আমার, তাহলে ভুলে আমি দেখাই নাই। এইটা কি, যে আমি যখন কোনো ইমেজ আপলোড দিচ্ছি, এটা এসিও গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখন মনে করেন এই ইমেজটা, আমি যে কোনো একটা ইমেজ যখন আপলোড দিচ্ছি, মনে করেন এখানে আমি একটা ইমেজ দিব, আমি দেখেন যখন আমি এখানে ক্লিক, যে কোনো ছবিতে ক্লিক করতেছি, তখন আমার এখানে অল্টার টেক্সট নামে একটা অপশন আসতেছে একটা। তারপর টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন, কপি লিংক। এখানে যখন আমি টাইটেল দিচ্ছি,
টাইটেলটা কোনটা দিব? আমার পোস্টের টাইটেল যেটা থাকবে ওইটা। আর অল্টার টেক্সট দিব কি? আমার কিওয়ার্ডটা। আমার যে অবশ্যই এটা দিবেন, মাস্ট বি। আমার মুখে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। এটা মাস্ট বি। আপনি কি করবেন? কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করবেন। যেমন গার্ডেনিং, এটা কি? এখানে এটা গার্ডেনিং হচ্ছে কিওয়ার্ড। আমি এখানে গার্ডেনিংটা দিয়ে দিলাম। টাইটেলটা কি? এখানে টাইটেলটা একটু দেখে আসি যে টাইটেলটা কি। না, এটাই দিই। এখানে আপনি ডিসক্রিপশন দিবেন। ক্যাপশন দিলে, ক্যাপশনটা কি, আপনার যদি ইমেজ লোড নিতে টাইম নেয় অথবা ইমেজের নিচে দিয়ে ক্যাপশন দেখা যায়। আমি ক্যাপশন এতটা দরকার নেই, কিন্তু আমার এই টাইটেলটা, অল্টার টেক্সট আর ডিসক্রিপশনটা আপনি দিবেন। এরপরে এটা পাবলিশ করবেন। এই একটা আছে। আর একটা কি, এটা কাইটা দিচ্ছি। হ্যাঁ, এইটাও আরেকটা ওয়ে। আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি। আমরা যখন এই স্ক্রিনটা দেখতেছেন আমার, জি ভাই। হ্যাঁ দেখতেছি। এখানে যখন আমরা অফলাইনে কম্পিউটারে একটা ইমেজ রাখি, অবশ্যই জেপিজি, পিএনজি না, জেপিজি ইমেজ রাখি, তখন লেফট বাটন ওপেন করে তারপর প্রপার্টিজে যাইলে লেফট বাটন ক্লিক করে প্রপার্টিজ, ইমেজটা ধরে লেফট, তারপর আমাকে প্রপার্টিজে আসছে। এখানে আমার ডিটেলসে আসলে দেখেন টাইটেল, সাবজেক্ট, রেটিং ডট জায়গা আছে। আমরা এখানে কি করব? টাইটেল জায়গায় টাইটেলটা দিব। টাইটেল জায়গায় আমার পোস্টের টাইটেলটা আমি এখানে দিয়ে দিব। আমার সাবজেক্টের জায়গায় আমরা কি করব? সাবজেক্টের জায়গায় আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দিব। এরপর আমি রেটিং দিচ্ছি, 5 স্টার দিলাম। এরপর আমি যেই কিওয়ার্ডটা প্লেস করে দিব আবার ট্যাগে, শুধু একটা না, এই এলএসআই কিওয়ার্ড যতগুলো থাকবে, মনে করেন ক্রিয়েটিভ আইডিয়া, গার্ডেনিং, আপনারা যতগুলা কিওয়ার্ড আপনারা নিবেন, এই কিওয়ার্ড গুলো এখানে বসায় দিবেন। এরপর আসেন, আপনারা চাইলে এখান থেকে আরো কিছু জিনিস আছে, লাস্ট মার্ক, ক্যামেরা নাম্বার, এগুলা দিতে পারেন। এগুলো এত দরকার নেই। আমাদের মেন ব্যাপার হচ্ছে টাইটেল, সাবজেক্ট আর এই ট্যাগটা, এই তিনটা জিনিস অফলাইন থেকে ইয়ে করে নিবেন, চেঞ্জ করে নিবেন। যখন কোনো ইমেজ আপলোড দিবেন তখন অবশ্যই চেঞ্জ করে নিবেন। এবং আমরা যখন, আমরা জানি যদি আমরা ইয়ে আপলোড দিতে যাই, ইমেজ যে কোনো জায়গা থেকে, এই যে ফ্রি পিক বা ইমেজ, image.com, তারপর এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আমরা ফ্রি স্টক ইমেজ পাওয়া যায়, ফ্রিতে ইমেজ দিচ্ছে, এটা কিন্তু কপিরাইট নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে গুগল কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্স করে না। ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্স করে না। এই জন্য আমাদের ইমেজটাকে কি ইউনিক করে ব্যবহার করতে হবে সব সময়। এটা আমি হয়তো মিস্টেক হয়েছে আমার, ইউনিক করে ব্যবহার করতে হবে। আর ইউনিকটা আমরা করব কিভাবে?
একটা ইমেজ যখন রিসাইজ করা হয় তখন ইমেজটা ইউনিক হয়। যেমন আমি একটা ইমেজ ডাউনলোড করি গুগল থেকে, গার্ডেনিং টপিক্সেরই। আমি এই ইমেজটা নিচ্ছি। একটু বড় দেখে নেই, নাহলে কাটলে আবার ছোট হয়ে যাবে। আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। এখন আমি আপাতত ফটোশপ ইউজ করতেছি। রিসাইজ করার জন্য আপনারা যেটা খুশি ওইটা ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন টুল আপনি ভাই যদি, ক্যানভাতেও তো রিসাইজ করা যাবে না? হ্যাঁ, ক্যানভাতে রিসাইজ করা যাবে। আপনি, আমি শুধু তাহলে ফটোশপ বাদ রাখি, যদি ফটোশপ আপনারা বুঝবেন না সহজে। ক্যানভাতেই দেখা। ক্যানভা থেকেও আপনি পারবেন, অথবা একটা শর্টকাট ওয়ে আছে, একটু দেখিয়ে দিচ্ছি। সেটাও ইউনিক হয়ে যায়। আচ্ছা, স্ক্রিনশট মারার ক্ষেত্রে ইমেজ কি ফাটার সম্ভাবনা আছে তখন অবশ্যই আপ ফাটবে, করার পরে? কারণ অত ভালো ছবি আসে না স্ক্রিনশটে। আর অনেক আবার কিছু কিছু স্ক্রিনশট টুল আছে যেগুলো জেপিজি থাকে না, পিএনজি ফরম্যাটে নিয়ে যায় ইমেজটাকে। সব সবসময় ইয়েতে জেপিজি ফরম্যাট আপলোড দিবেন, কারণ পিএনজি ফরম্যাট আমরা অফলাইনে এসইও করতে পারি, যেমন টাইটেল, অল্টার সাবজেক্ট, তারপরে কিওয়ার্ড দিতে পারি, কিন্তু পিএনজি তে এটা দেওয়া যায় না এক। আর পিএনজি ইমেজের সাইজ একটু বেশি থাকে। Okay. আমি দেখাই দিচ্ছি। এখানে আমার স্ক্রিন দেখতেছেন? আমার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এডিট উইথ ফটোস, আপনি এখান থেকে একটু ক্রপ করে নিতে পারেন, অথবা সাইজটা কত বাই কত স্পেসে যাবে এটা আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারেন, যে আপনি কত বাই কত চাচ্ছেন। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় আপনি ফ্রি ইমেজ গুলা নেওয়া এক। আর দ্বিতীয় হচ্ছে কি, কারণ এটাকে যদি আপনি গুগল অ্যাডসেন্স করতে যান সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। আর যদি অ্যাফিলিয়েট করেন সেটা তো সমস্যা নেই, কারণ অ্যাডসেন্স এর জন্য এই টাইপের ফটো কি সে বুঝে যাবে, গুগল ধরে ফেলতে পারবে। আমি কাস্টমাইজ নিলে আপনি কত বাই কত এটা সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই একটা, এইভাবে আছে। আবার কি, এখান থেকেও
আপনি রিসাইজ করতে পারেন যে আপনি কত বাই কত নিবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার নিতে পারেন। আমি কি করলাম, আচ্ছা, ইমেজটা যে ইউনিক হবে বা হইলো, এটা কিভাবে বুঝবো? এটা আমি চেক করব। আমি এটা ছোট করে নিলাম, আমি এটা সেভ এজ দিচ্ছি, আমি এটা দেই 2, যাতে বুঝতে পারি। ডাউনলোড ফোল্ডারে রাখি। এখন আমি যাচ্ছি, একটু দেখেন, ইমেজ সার্চ। এখানে কি আমরা ইমেজ সার্চ করতে পারি গুগল, এটা আমরা সবাই জানেন। ভাই আমি স্ক্রিন দেখা যাচ্ছে না। ও এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, জি ভাই। আমরা কি প্রথম ইমেজটা নিয়ে আসি, যেটা আমরা ডাউনলোড করছি। এই ইমেজটা একটু দেখেন, ডাউনলোড করার পর আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখানে একটা ইমেজটা চলে আসলো না? আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমি ক্লিক করি, দেখেন ইমেজটাতে ক্লিক করার পর এটা যে মালিকের ইমেজ, ওই মালিকের ইমেজে চলে যাবে। দেখছেন ইমেজটা? এক। আর আমি যদি এখানে কোন জায়গা থেকে কপি করি, সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিকেবল লিংক পাবো। আমার এখানে কিন্তু ক্লিক করা যায়। মাউসটা একটু দেখেন, আমার মাউসটা কালার চেঞ্জ হচ্ছে, হাত মতো হয়ে যাচ্ছে, মানে আমি ক্লিক করতে পারবো। যেখানে হাত মতো হয় আমি ক্লিক, একটা ক্লিক করার অপশন দিচ্ছে। এখন আমরা কি করি, একটু দ্বিতীয় ইমেজটা নিয়ে আসি, যেটা আমরা এডিট করছি। সরি, আমার এডিটটা হয় নাই। দেখেন এখানে আমার এটা এখনো আমার কপি ধরে ফেলছে, আমার লিংকে ক্লিক করা যাচ্ছে। আর একটু যাই আমরা, এটার নামটা আমি একটু চেঞ্জ করি। ফটোশপ দিয়ে করলে বা ক্যানভা থেকে করলে সহজ হয় আরো। ক্যানভা থেকে দেখেন না ভাই, ওইটা তো একটু শিখা হইলো, সম্ভব হইলে আর কি। আমি কত নিচ্ছি, 700, এই 500 নিই। আমি ইমেজটা সাধারণত বলতে বুঝিনি। এখানে কতটুকু ওইটা মেনটেন করে না, এটা আপনার কি পারপাস আপনি ইউজ করতেছেন। কারণ সব জায়গায় সব সাইজ যায় না। যেমন ফেসবুকে যায় কত, 500 বাই 500, সরি, ইনস্টাগ্রামে যায় 500 বাই 500। যেমন এটা স্কোয়ার ইমেজ সাপোর্ট করে সবসময়। তারপরে ওটা ওই সাইজের জন্য, ওই ওয়েবসাইটের জন্য স্ট্যান্ডার্ড। আপনি ফেসবুকের জন্য আপনার কত যায়, ধরেন আপনি কভার ফটো দিবেন, ওখানে আপনার 1280 বাই 700, এই টাইপের নেয়। তারপরে আপনি প্রোফাইল দিবেন, প্রোফাইল আবার 300 বাই 300 নিচ্ছে। এখন কোথায় আপনি ছবিটা প্লেস করবেন, এটার উপর মেজারমেন্ট করতে হবে আপনাকে। আমি এই ছবিটা এখন কি করলাম, এটা ইমেজটা আমার যে সাইজ মতো, এই সাইজ মতো করলাম। এরপর আমি কি করতেছি, ডাউনলোড করতেছি জেপিজি ফাইলে।
এখন একটু আমি আপনারা যে কাজটা দেখালাম এই কাজটা করি, যে নাম কিওয়ার্ড এগুলো চেঞ্জ করতেছি। নাম চেঞ্জ করলাম, তারপরে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে যাওয়ার পর আমার এখানে কিওয়ার্ড কি, কনসেপ্ট ডিজাইন, গার্ডিং ডিজাইন। ডিটেলস, সাবজেক্ট। আমি এখন একটু চেক করি আমার ইমেজটা। এখন দেখেন তো ক্লিক করা যায় নাকি। যতই ক্লিক করি আমার কাজ করবে না, তার কারণ মানে এটা এটা এখন ইউনিক হয়ে গেছে। এটা ইউনিক হয়ে গেছে। এই টাইপের ইমেজ নাই গুগলে। মানে এই টাইপের ইমেজ আছে কিন্তু এই টাইপের এটা ডাইরেক্টলি ইমেজের ইন্ডেক্স নাই গুগলে। মানে এই সাইজ, এই রিনেম করা, এই, আচ্ছা। এই ইমেজটা ইন্ডেক্স নাই, এই কারণে সে আমাকে, যদিও এখানে সিমিলার একটা ইমেজ দেখাইতে পারছে, দেখেন এটা কিন্তু সিমিলার ইমেজই, ওইটাই ইমেজটা যেখান থেকে আমরা নিছি, কিন্তু সে আমাকে এটা কপি, এটারে ধরতে পারে না। এই যে দেখেন, নো আদার সাইজ ইমেজ ফাউন্ড, কোনো ইমেজ সে পায় নাই। আমরা এটা এরকম ভাবে আপনারা কি করবেন, ইমেজটা ইউনিক করবেন, তারপরে নাম নাম টাম ডিটেলস চেঞ্জ করে এখানে দিবেন। অবশ্যই অল্টার টেক্সট আর ডিসক্রিপশন এটা যাতে দিতে ভুল না হয়। ইমেজ অল্টার টেক্সট মাস্ট বি। আর আপনার নেম রিনেম চেঞ্জ করে তারপরে আপলোড দেয়, এটা মাস্ট বি। কারণ গুগলে আমরা যখন কোনো ফাইল গুগলে আপলোড দেই বা ওয়েবসাইটে আপলোড দেই, তখন কিন্তু সে আমার মেন ফাইলের নামটা কি ছিল এটা বের করা যায়, এটা বের করে ফেলতে পারে। সো আপনি এক কিওয়ার্ডের জন্য কাজ করছেন কিন্তু আপনি মেন ফাইলের নাম ছিল আরেকটা, এটা গুগল ভালোভাবে দেখে না। কারণ সে তো রোবট, সে তো বুঝতে পারে না যে আপনি যখন কোথাও থেকে কালেক্ট করছেন ইমেজটা তখন ওই নাম ছিল না। কিন্তু সে হিজিবিজি নাম দেখলে সে অ্যাভয়েড করবে, যে এটা ধর এটা সব ভালো ইমেজ না। এই জন্য আমরা হিজিবিজি, কারণ একটা ইমেজ ডাউনলোড করলে বা একটা ইমেজ তুললে এটা কিন্তু হিজিবিজি টাইপের থাকে। আমি আজকে যে কাজটা দেখাই দিছি এই কাজটা শুধু যে ওয়েবসাইটের জন্য করবেন এরকম না, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন কন্টেন্ট আপলোড দিবেন তখন ওই জিনিসটা করে নেবেন। এরপরে ধরেন 1-2 মাস 3 মাস পরে দেখবেন যে আসলে মজাটা কি, গুগলে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে। একটু কয়দিন কাজ করে দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইয়ে করেন, দেখবেন কিছুদিন পরে আপনাকে পাওয়া যাওয়া শুরু হয়েছে গুগলে। অল্টার টেক্সট গুলো সবসময় দিব হচ্ছে আমার যেটা কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই গত 2 দিন তো আমি ওই ব্যস্ততার কারণে ওইভাবে ই করতে পারি না। আমার একটা জিনিস জানার ছিল, বুঝছেন? ওইটা হইতেছে, বলবো? বলেন। আচ্ছা, ওইটা ওই কিওয়ার্ড রিলেটেড। তো কিওয়ার্ড গুলা আমি তো আমার ওয়েবসাইটে ইংলিশে কন্টেন্টটা দিলাম না, তো আমি চাইতেছি পাশাপাশি বাংলা কন্টেন্টও রাখি। তো সেই ক্ষেত্রে কি কোনো মানে সমস্যা বা কোনো রকম সুবিধা বাড়তি পাবো? ধরেন এই ইংলিশ কথাটা থাকলো, পাশাপাশি বাংলা, যে বেস্ট মাশরুম ইন বিডি, আবার পাশে থাকলো যে বাংলাদেশের সেরা মাশরুম সেন্টার। তো এইভাবে আমি যাতে বাংলায় যারা আছে, কারণ আমার নিচটা অন্তত, তো আমার নিচটা যারা অডিয়েন্স, তো তারা অনেকেই ওই হায়ার লেভেলের এডুকেটেড না। তো বাংলা কন্টেন্টটা থাকলে আমার পেজের জন্য অনেকটা সুবিধা হয়। আর পাশাপাশি আমি ইন্টারন্যাশনালিও যাতে এটা প্রমোট করতে পারি, ওই জন্য ইংলিশ কন্টেন্টও তো আমার অবশ্যই দরকার। তো এই ভাই দুইটা আমি যদি আমি আপনাকে আমার বলি, ওয়েবসাইটে রাখি। বাংলা দিয়ে হ্যাঁ, আপনি কখনো ইংলিশ ইন্টারন্যাশনালি, বাংলা রাখলে আপনি ইন্টারন্যাশনালি র্যাঙ্কে পাবেন না। গুগল আমি বুঝিতে হবে ইংলিশটাও এটা। রাখতে চাচ্ছি, হ্যাঁ। আমি আপনাকে বলি, আপনাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে। আপনার সাইটটা যেই দেশ কান্ট্রি, ওই কান্ট্রির জন্য ট্রান্সলেট হয়ে যাবে। ইন্টারন্যাশনাল সাইট গুলো একটু দেখবেন,
যে কান্ট্রি, ওই কান্ট্রির জন্য যদি আপনি অন্য ভাষা থাকে, সে যদি চায় যে স্পেন দেশে ইংলিশ বোঝে না, সে স্পেন ট্রান্সলেট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে দুইটা ভার্সনে করতে পারেন, ট্রান্সলেট করে একটা জিনিস। কিন্তু আপনি সহজে এই যে আপনি বাংলা আর ইংলিশ একসাথে মিক্স করে লিখলে এটা এই ধরনের সাইট সহজে র্যাঙ্কে আনতে পারবেন না। কারণ গুগল কনফিউজ হয়ে যাবে যে আপনি কিভাবে র্যাঙ্ক, কোথায় র্যাঙ্কে আসতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে ওটা কিভাবে করব? ট্রান্সলেটরটা ইউজ করলেই হবে? শুধু ট্রান্সলেটর ইউজ করতে না, আপনার আলাদা একটা পেজ ট্রান্সলেট করে পোস্ট লিখতে হবে, এখানে কানেক্টেড করে দিতে হবে। যদি আমি এটা কাজটা পারি না, আপনি ইউটিউবে সার্চ আচ্ছা দিলে পাবেন যে আচ্ছা কিভাবে ট্রান্সলেট সাইট তৈরি করে। আচ্ছা, তাহলে চাইলে আমি যতটুকু ট্রান্সলেটর ইউজ বুঝলাম করেন। আপনার কথা একটু বলি। ধরেন আমি ইংলিশ কন্টেন্টের যে পেজটা লিখলাম, এটা আবার সেম বাংলা কন্টেন্ট লিখবো, লিখে বাংলা দুইটারে কন্টেন্ট, লিঙ্ক আপ করে দিব। হ্যাঁ দুইটাই লিঙ্কটা করে দিয়ে যে 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 কান্ট্রি থেকে ঢুকবে ওই ওই হ্যাঁ, কান্ট্রিটা পাবে। এটা আইপি, আচ্ছা যে বাংলাদেশের আইপি থেকে ঢুকলে সে বাংলা ওয়েবসাইটটা দেখতে পারবে, আর ইংলিশ আইপি থেকে ঢুকলে, যে কোনো ইংলিশ কান্ট্রি থেকে ঢুকলে সে আপনার ইন্টারন্যাশনাল সাইটটা দেখতে পারবে। এটা কি ওই এটাকে যে গুগল এটা বলা হয়, ইন্ডিকেট করে দিতে হবে না? এটা বলা হয় আমার ভেরিয়েট সাইট, যে আমরা ভেরিয়েশন আনতেছি সাইটের ভিতরে। এই অবশ্যই এটা স্ট্যান্ডার্ড লেভেল, যে আপনি অনেক বড় বিজনেস করতে যাচ্ছেন ইন্টারন্যাশনালি, আপনি বিভিন্ন দেশের ভাষায় আপনি সাইট ট্রান্সলেটর করেন, এটা গুগল আপনাকে অনেক ভালোভাবে দেখবে। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু এটা পজিটিভ একটু ব্যাপার। কষ্ট, হ্যাঁ কিন্তু এটা একটু কষ্টসাধ্য, কারণ কষ্টসাধ্য আপনার বলতে আমার একটা পরবর্তীতে পেজে পেজে দুইবার তৈরি করতে হবে? দুইবার তৈরি করতে হবে। আমার তো ইমেজ টিমেজ সেমই থাকবে, শুধু লেখাগুলো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এটা আমি চেষ্টা করুন, তারপরে আপনার হেল্প নিয়ে মনে করি। হ্যাঁ? ঠিক আছে। মুজিব ভাই, আমার ভিডিওটা তো কাউকে দেওয়ার কথা ছিল, দিলেন না, বক্সে নক দিছিলাম। ভাই কালকে আমার ইয়ে ছিল না, ও কারেন্টই ছিল না কালকে সারাদিন। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এই আমার ওই পেজটা তো আপনার ই কমার্স হবে, পাশাপাশি আর্টিকেলের জায়গাগুলো থাকবে, তো তাতে তো কোনো সমস্যা নেই না? ই কমার্সে আপনি ব্লগ পেজ নামে আর্টিকেল রাখতে পারেন, ই কমার্সে আপনি প্রোডাক্ট ভাবলো, পেজে সাজাবেন। রাইট রাইট, ওইটাই বলছি। এটা তো কোনো সমস্যা তো নাই। ই কমার্সের ল্যাঙ্গুয়েজ গুলো দুইটা ইয়েতে রাখলাম, আমার এটা করা যাবে, লোক আছে, এবং আমি নিজেও তো আপনার কাছ থেকে ট্রাই করতেছি। ইমেজটা অপটিমাইজেশনটা কি দেখছেন, সব বুঝছেন সবাই? হ্যাঁ, ক্লিয়ার। জি, এখন আমাদের একবারে আসেন। এখানে দেখেন ওয়েব মাস্টার টুল বা গুগল সার্চ কনসোল, আমরা এটাতে সামনে নেক্সট দিন যাব। তারপরে edit.robot.txt, robot.txt কোড কি? মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটকে নতুন তৈরি করলেন, এখন তাকে আপনি গুগল বটকে বলতেছেন আমার ইউজার এজেন্ট, আমি একটু ইয়ে করি, জি কি মুজিব ভাই, কি কারেন্ট চলে গেল? না ভাই আছে, ও, আমাকে দেখতেছেন না? জি, এখানে
ইউজার ইউজার এজেন্ট এখন দেখেন সরি এটা এমএক্স এখানে দুইটা কোড এই যে ইউজার এজেন্ট হাইপেন স্টার এটার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিন গুলাকে বলা হয় যে তুমি আমার ওয়েবসাইটে আসো মনে করেন আপনার ওয়েবসাইটটা নতুন একদমই এখনো রেডি করেন নাই যে মানুষ দেখুক আপনার ওয়েবসাইটটা এখন গুগল যদি আইসে আপনার ডাটাটাকে ইন্ডেক্স করে নেয় প্রথম ইমপ্রেশনে কি তার একটা খারাপ ধারণা হয়ে যাবে না যে আপনার ওয়েবসাইটটা গোছানো না এটা কি হবে কি হবে না জি হবে ভাইয়া। এখন কারণ সে আইসে প্রথম অবস্থা দেখলো যে আপনার সাইটটা কি অত রেডি না প্রস্তুত না আপনি পরে যতই সুন্দর করেন কিন্তু আপনার প্রথম দেখাই তাকে তার ভালো লাগবে না সো তাকে একটু আপনার সাইটটা পছন্দ করতে কষ্ট হয়ে যাবে এবং আমরা যখন সাইট গুলোতে কাজ করব তখন এটাকে আমরা ইউজার এজেন্ট এই যে এই হ্যাঁ এটাকে বলা হয় এটা ভাই কি আমাদের বলে পেজও লাইভ করে রাখছি, তাহলে সেক্ষেত্রে তো এতদিনে বট ক্রল করছে না কোন? হ্যাঁ বর্ত করলে অবশ্যই করছে এতদিন হ্যাঁ। এখন এই যে ইউজার এজেন্ট এই এই কোডটা যখন আমরা দিচ্ছি ডিজেলাও এই কোডটা আমরা যখন দিচ্ছি তখন কি আমি নিষেধ করে দিতেছি না তুমি আমার সাইটে এখন আসবে না আমার সাইট রেডি না আর এটা যখন বলতেছি আমার সাইট রেডি তুমি এবার আইসা আমার ওয়েবসাইট চেক করো এখানে ওয়ার্ডপ্রেসে আরেকটা অপশন আছে এখান থেকে আমরা এই কাজটা করতে পারি এই যে এখানে দেখেন এজেন্ট আমাকে কোডটা অলরেডি একটা কোড তৈরি করে দিয়েছে ডিজেলো ডাব্লিউপি অ্যাডমিন অ্যালাউ টার্মিনাল অ্যালেক্সা তারপর সাইট ম্যাপটা আমাকে কি দিয়ে দিছে আমরা যে কোনো ওয়েবসাইটে সাইট ম্যাপ চেক করতে পারি মনে করেন আপনি কোথায় দেখাচ্ছেন? আমি কিন্তু স্ক্রিনে শুধু আপনার ওই নোটপ্যাড দেখতে পাচ্ছি। সরি এখানে আমরা আরেকটা জায়গায় আছে এখানে এই যে আমরা ইয়েতে আসছি না, এখানে দেখেন আমার ইউজার এজেন্ট ক্লোন যদি এখানে আমরা এই লেখাটা এডিট করতে পারতেছি না তা আমরা ম্যানুয়ালি যদি আমি দেই ম্যানুয়ালি কপি করে আমরা এখানে বসে দিতে পারি তাও কাজ করবে এটা আমি যদি ডিফল্ট রাখি ডিফল্ট রাখলে র্যাঙ্ক ম্যাথ আমাকে কি করতেছে এই ইউজার এজেন্ট আসার জন্য একটা বোর্ড সে কোড অটোমেটিকলি দিয়ে দিচ্ছে এবং সে আমাকে একটা সাইট ম্যাপ দিয়ে দিচ্ছে এই জায়গাটা আরেকবার বলুন তো, হ্যাঁ বুঝিনি। এই টেক্সটে কপি করে দিব। না এখানে আমার অটোমেটিকলি যদি আমি আসার জন্য বলি যে গুগল বোর্ড গুলোতে এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করো সে অটোমেটিকলি এই যে অ্যালাউ এই যে ইউজার এজেন্ট অ্যালাউ এই যে আইকনটা এটা কিন্তু সে অটোমেটিকলি দিয়ে দিচ্ছে হ্যাঁ, যদি আমরা অফ রাখি সেক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি দিতে হবে আমরা আগে কি করি একটু সাইট ম্যাপটা চেক করি যে আমার সাইট ম্যাপটা কিভাবে তৈরি হলো আমরা যখন আমাদের নাম ওয়েবসাইট তারপরে হাই স্ল্যাশ সাইট ম্যাপ হাইপেন ইন্ডেক্স ডট এক্সটিএমএল যখন দিচ্ছি শুধু আমার সাইট না আমি যে কোনো সাইটের এটা এখনো আসে নাই আমি যে কোনো সাইটের এটা দেখতে পারবো ওকে আমি ক্যানভা ডট কমে যাইতে চাই
Sorry, একটু। আসতেছে না। না আসার কারণ কি একটু দেখতেছি। এটা সবাই হাইড করে রাখছে, সাধারণত পাবলিকই থাকে। কারণ হাইড তো আর ডাইরেক্ট করা যায় না, কারণ কিন্তু এটার নামটা চেঞ্জ করে দেয় সাধারণত। সাইট ম্যাপ হাইপেন ইন্ডেক্স ডট এক্সটিএমএল এটা এভাবেই থাকে। না অন্য সাইট, এই সাইটে যাই। আসতেছে না, আমি একটু আরেকটা সাইট দেখাচ্ছি। মূলত এইরকম আসবে, আমার স্ক্রিনটা দেখতেছেন? আমার নাম স্ল্যাশ সাইট ম্যাপ হাইপেন ইন্ডেক্স ডট এক্সটিএমএল দেওয়ার পর প্রথম আমার মেন পেজটা আসবে। এরপর আমি যখন যাচ্ছি, এখানে যতগুলা পেজ আছে ওই পেজগুলো, এবং পেজের ভিতর যদি পোস্ট থাকে, এবং ওই পেজের আন্ডারে যদি কোনো পেজ থাকে, এটার আন্ডারে আর কোনো পেজ নাই, তো এটা এইভাবে দেখাচ্ছে। যদি পেজের আন্ডারে কোনো পেজ থাকতো, সেক্ষেত্রে ওইটা আরো পেজ আসতো। এটা কিন্তু আমার অটোমেটিকলি করা, ম্যানুয়ালি করা না। এখানে সাইট ম্যাপ জেনারেটর নামে আরো আপনি ইয়ে পাবেন। মানে এটা আমি আরেকটা টুল দিয়েও বের করতে পারবো, তাই তো? না, টুল দিয়ে বের করতে পারবেন, আবার এরকম আপনি টুল দিয়ে তৈরি করতে পারবেন। শুধু যে র্যাঙ্কম্যাপ দিয়ে তৈরি করতে হবে এরকম কোনো কথা নাই, আমি দেখাচ্ছি। চেক তো করা আরো বিভিন্ন ওয়ে আছে, এটা আমরা সামনে দেখবো। দুই তিনটা ওয়ে আছে চেক করার, যে সাইট ম্যাপ আছে কিনা নাই। আমরা সাইট অডিটে যখন যাব তখনই এখানে মনে করেন আমি এই সাইটটা দিয়ে দিলাম, এই টুলটার ভিতরে এখানে আমি এক সাইটটা দিয়ে দিলাম। সে কি করলো, আমার এটার জন্য কিরকম একটা সাইট ম্যাপ সে আমাকে তৈরি করে দিবে। এই যে সে আমাকে একটা সাইট ম্যাপ তৈরি করে দিল, এটা আমি ডাউনলোড করে আপলোড দিয়ে দিতে হবে। এখানে একটা কোড দিছে সে আমাকে, এই দেখেন, ডাউনলোড ইউর সাইট ম্যাপ।
এটা আমার সি প্যানেলে আপলোড দিতে হবে। এটা না যে আপাতত আপনারা সহজ পদ্ধতি যেভাবে আসে র্যাঙ্ক ম্যাথ দিয়ে ওভাবে ওপেন করে দিলে হবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। আর যদি আপনার সাইডের বট আপনি অফ করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারেন, অথবা আমরা এখান থেকে সিটিংসে যাইতে পারি। সিটিংস, রিডিং, এই যে এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিজেবল, এই অপশনটাও কি আমি ক্লিক করে দিলে আমার সাইটে গুগল বট আসবে না, বা গুগল না, শুধু সকল সার্চ ইঞ্জিন বটই আমার অফ থাকবে। এই যে এটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ দিয়ে দিতে পারেন। ইউজার এজেন্ট আমরা যে কোডটা দিছি, ইউজার এজেন্ট, এই কোডটা আপনি বসা দিতে পারেন। এখন আমাদের ম্যানুয়ালি কাজ সাধারণত ওই টাইমে করতে হয়, যেমন আমি এখানে পারমিশন দিছি। আচ্ছা, তাহলে শুধু এখান থেকে যে ওয়ার্ডপ্রেস থেকে ভাই এটা অফ আর অন করলেই হবে, হ্যাঁ, যদি কিন্তু এখানে ম্যানুয়ালি না সমস্যা হচ্ছে করি? যে মনে করেন আমি আমার ফুল পেজটাকে আমি পারমিশন দিচ্ছি, কিন্তু আমার একটা দুইটা পেজ আছে এটাকে আমি পারমিশন দিব না। আচ্ছা, সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে আমি ইউজার এজেন্ট দিচ্ছি, এখন ডিসঅ্যালাউ, এরপর আমি কোন সাইটটা, মনে করেন আমি একটা পেজ আমি নিচ্ছি, এই সব পেজটাই কি আমি কি করব, মনে করেন এই পেজটা আমি অ্যালাউ করতে চাচ্ছি না, তখন আমি কি এই পেজটাকে আমি ডিসঅ্যালাউ করে দিচ্ছি, আমার এই পেজটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। কারণ এই পেজটা আমাকে সার্চ ইঞ্জিন বট ইন্ডেক্স করবে না, সে আমার ওয়েবসাইটে আসবে, সব সাইটে ইন্ডেক্স করবে, কিন্তু এই পেজটাকে সে ইন্ডেক্স করবে না। যেমন এটা আপনার সিকিউরিটি পারপাস আপনার লাগবে। এবং আমরা এইটা দেখি রোবট ডট টিএক্সটি আছে নাকি, আমরা এটা সাইট দিয়ে এটাও চেক করতে পারি। এই যে দেখেন, এই যে এখানে একটা সাইট ম্যাপ পাওয়া যাবে এখন, এনে একটু সাইট ম্যাপ, এই যে দেখছেন সাইট ম্যাপের জায়গা চেঞ্জ করে দিছে। এই যে ইনি কি করছে, এই যে canva.com আমরা রোবট টিএক্সটি কোডটা দেখতেছি, ইউজার এজেন্ট পারমিশন দিছে, ডিসঅ্যালাউ বন্ধ করছে, কি বন্ধ করে দিছে দেখেন, সে ডিজাইন পেজ বন্ধ করছে, মিডিয়া পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এই যে এই সব এইগুলা যত পেজ আছে, এই যে এগুলা সব পেজ সে কি ডিসঅ্যালাউ করে দিছে দেখেন ম্যানুয়ালি, বুঝছেন? সো আচ্ছা, আপনি এগুলা চাইলেও, স্টার মার্ক গুলা ডিজালাও নাকি এই যে এখানে না, স্টার মার্ক গুলা অ্যালাউ, আর ওটা এই যে হচ্ছে এইটা disallow? এসে আর স্ল্যাশ, যখন ইউজার এজেন্টের পরে স্ল্যাশ দিচ্ছেন যখন, তখন এটাকে ডিসঅ্যালাউ। আর এই যে ডিসঅ্যালাউ লেখার পর স্ল্যাশ তারপরে আপনি ডিজাইন, এর মানে ডিজাইন নামে তার যে পেজটা আছে এই পেজটা সে ইন্ডেক্স করতেছে না। তারপরে এখানে এই স্টার কোনো কাজের না, এই স্টার দিয়ে সে কোনো কিছু বুঝায় নাই। এই যে ওকে, এগুলা দিয়ে এই যে স্টার বা স্ল্যাশ দিয়ে কি তার আগের লিঙ্কটাকে বুঝাইছে, সে ওকে নামে একটা পেজ আছে, ওই পেজটার একটা দুইটা ইউআরএল আছে, এই দুইটা ইউআরএল একটা ইউআরএল এখানে স্ল্যাশ দিয়ে বুঝাইছে। যে আমাদের এটা নিয়ে বেশি কাজ করতে হবে তখনই যখন আমার সাইটে অনেক কন্টেন্ট আছে, তখন এটা আবার ম্যানুয়ালি গিয়ে আমি দুই একটা কন্টেন্ট দেন আমার ই কমার্স সাইট, আমি চাই না যে পেমেন্ট সিস্টেমের পেজটা আমার ইন্ডেক্স হোক, তখন আমি পেমেন্ট মেথড পেজ এগুলো তো র্যাঙ্কে আসার কোনো মানে নেই, এগুলো আমার ইন্ডেক্স হওয়ার কোনো দরকার নেই। আমাদের যে যে পেজগুলা আমাদের র্যাঙ্কে আসার দরকার, ওই পেজগুলো আমরা কি ইন্ডেক্স রাখবো, বাকি যেগুলো আমার র্যাঙ্কে আসার প্রয়োজন নাই ওগুলো, যেমন এখানে কি অ্যাড টু কার্ট পেজ, তারপরে একটা ই কমার্স সাইটে কি মাই অ্যাকাউন্ট পেজ, কন্টাক্ট পেজ দরকার আছে, এখানে অ্যাড টু কার্ট আছে, ক্যাটাগরি আছে, চেক আউট পেজ আছে, এগুলো আমার ইন্ডেক্স করার দরকার নেই, আপনারা চাইলে একটা এটা করতে পারেন। অবশ্যই নতুন সাইটের জন্য এগুলো করার দরকার নাই, শুধু র্যাঙ্ক ম্যাথ বা ইউএসটিসি ইউজ করলেই হয়। আচ্ছা ভাইয়া, ও যে স্টার মার্ক দিয়ে যেগুলো আছে অ্যালাউ করছে, ওইগুলা যদি মেনশন নাও করতো তাহলে কি ওটা অ্যালাউ হতো না? আমি আপনাকে বলি, এখানে সে স্টার মার্ক দিয়ে অ্যালাউ করছে শুধু ইউজার এজেন্ট, যে গুগলকে
সে আসার জন্য বলছে। এই স্টার মার্ক দিয়ে সে কিন্তু ডিজাইন পেজকে ইন্ডেক্স করে নাই, অফ করছে মূলত। যেমন আপনি ডিজেলাও পরে স্ল্যাশ দেওয়া মানে আপনার এই পেজটাতে আর কেউ আসবে না। এখন ডিজাইন দিয়ে, ডিজাইনের পরে স্টার দেওয়ার কারণ কি? এটাই তো। না না, নিচে স্টার দিয়ে সে অ্যালাউ করে দিচ্ছে। ওটা যদি সে অ্যালাউ মার্ক এই যে এগুলা নাও করে এগুলা দিত, হ্যাঁ হ্যাঁ। মাঝখানে কি না ভাই, না না, মাঝখানে স্টার মার্ক allow- গুলো মাঝখানে উপরে উপরে স্টার দিয়ে যেগুলো দেওয়া। এই যে এগুলা, এই যে এই স্টার, তারপরে এই না স্টার, এগুলা এগুলো না, নিচে এটার পরে। এই শুরুতে স্টার। হ্যাঁ, শুরুতে স্টার যেগুলা, সেগুলা কি ও মেনশন না করলে কি ও ওটা হতো না, মানে অ্যালাউ করতো না? এখানে তার কিছু একটু ইয়ে আছে। এখানে তার কিছু কিছু পেজের আপনার সবটা তার ইন্ডেক্স করবে না। সে একটা সাবহেডিং দেওয়া আছে যে লাইক নামে একটা অপশন আছে, শুধু সে এই পেজের এই অপশনটাকে অফ রাখতে যাচ্ছে, আর বাকি পেজটা সে অ্যালাউ করতে যাচ্ছে একটা পেজের ভিতরে। মনে করেন আমরা ক্যানভাতে যাচ্ছি, এখানে তার অনেক পেজ না, এই পেজের ধরেন একটা নির্দিষ্ট অংশকে সে ডিসঅ্যালাউ করতেছে, ফুল পেজ না। এই কারণে সে কি, এই যে লাইক সমান সমান, লাইক নামে যতগুলো অপশন আছে সে এগুলাকে ইন্ডেক্স রাখতে যাচ্ছে, আর ফুল পেজ তার কি ডিসঅ্যালাউ থাকবে। ফুল পেজটা ডিসঅ্যালাউ থাকবে, শুধু এই যে লাইক এই অপশনটা কি ইয়ে থাকবে, অ্যালাউ করা থাকবে। তারপরে এসপি ইউআরএল, এই শুধু এই ইউআরএলটা সে অ্যালাউ করতেছে। বুঝছেন? মানে পেজের ভিতরে একটা বড় পেজের ভিতরে সে এই অংশগুলোকে, যে এই যে এই জিনিসটা দিয়ে যে অংশকে বোঝানো হয়েছিল, এই অংশটাকে বুঝতে সে পারছি। ডিসঅ্যালাউ করতে চাচ্ছে। আর এটা কোডের মাধ্যমে করছে তো, এখান দিয়ে আপনি কোড ইন্ডিকেট করা হয়েছে মূলত। এই যে, কিন্তু মেইন পারপাস হচ্ছে আপনার ইউজার এজেন্ট ঢোকার মেইন কারণ হচ্ছে যে স্টার, ইউজার এজেন্ট স্টার। মানে এর মানে আপনি যখন ইউজার এজেন্ট কোলন স্টার দিচ্ছেন, মানে আপনার ওয়েবসাইটে সার্চ বোর্ড ইঞ্জিন গুলা সবাই ঢোকার জন্য পারমিশন পাচ্ছে। আর যদি আপনি এখানে স্ল্যাশ দিয়ে দিতেন ইউজার এজেন্ট স্ল্যাশ, তখন আর কি পারমিশন পাইতো না, সবাই আইসা আইসা ফিরে যেত যে না এখানে ঢোকা যাবে না, গেট বন্ধ। তারপরে তার তার এই যে নিচে দিয়ে দেখেন তার সাইট ম্যাপটা দিয়ে দিছে, আমরা এখানে খুঁজে পাইনি, কারণ এসে তার সাইট ম্যাপটা চেঞ্জ করছে সে। আমরা এটাতে গেলে এখন তার সাইট ম্যাপ দেখতে পারবো। সাইট ম্যাপটা আমার ডাউনলোড হয়ে গেছে, যে কিভাবে কিভাবে যাচ্ছে। আর ক্যানভা তো অনেক হাইলি কোডিং করা। যাক, আপনাদের এখানে তেমন আর কিছু করা লাগবে না, নতুন সাইট বা ছোট সাইটের জন্য কিছু করা লাগবে না। এটা র্যাঙ্ক ম্যাথ যা করা র্যাঙ্ক ম্যাথ করে দিবে। তারপর এখানে একটা এডিট ডট এইচটি অ্যাক্সেস, এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটা একটু রিস্কি। এখান থেকে কোনো কোড এলোমেলো হওয়া মানে আপনার সাইট ডাউন হয়ে যেতে পারে। যদি আপনি পারফেক্টলি কোডিং না বোঝেন, সেক্ষেত্রে আপনার সাইট ডাউন হয়ে যাওয়ার রিস্ক থাকে। এটা এই জিনিসটা অ্যাভয়েড করবেন। এই যে এখানে সতর্ক করে দিচ্ছে আপনাকে। তারপরে রিডাইরেকশন যাচ্ছি, এটা দেখানো হয়েছিল, ফোর মনিটর বা এগুলো তো দেখানো হয়েছিল, আর তেমন নাই। আমরা এরপরে আমরা যে কাজটা করব, একটু আসেন, র্যাঙ্ক ম্যাথে মেন উপকারিতাটা কি। আমি আমার পোস্টটা এডিটে যাচ্ছি, এখানে যখন আমি র্যাঙ্ক ম্যাথটা দিচ্ছি, এই একটা অপশন আসছে, এই যে এই একটা অপশন আসছে, আসার পর আসার পর কি
না ভাইয়া আছে কিন্তু মিউট করছে। কিছু তো বলে যাবে। জি। হ্যালো। জি ভাইয়া। জি ভাই। এখানে আমি যখন র্যাঙ্ক ম্যাথ দিচ্ছি তখন আমাকে এরকম একটা 100-র ভিতর আমার এটা কত এসি অন পেজটা অপটিমাইজ হয়েছে এটার একটা স্কোর দেখাচ্ছে। এখানে আমি একটু আরেকটু আমার স্কোরটা বাড়বে, আমার ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া এটা একটু করি, ডিজাইন। আমার মেন কিওয়ার্ডটা এখানে ফোকাসিং কিওয়ার্ডটা আমি প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এখানে আমার স্কোর হয়ে গেছে কত, 87। আমার এখানে একটু দেখেন সে আমার কি কি চেক করতেছে। আমরা এতদিন যাবত যে কাজগুলো করছে, ইউর টাইটেল ফোকাসিং ইন কিওয়ার্ড, আমার টাইটেলটা সে চেক করছে যে আমার মেন কিওয়ার্ডটা কি আমার টাইটেলে আছে কিনা নাই। একটু দেখেন আমার টাইটেলে কিন্তু আমার মেন কিওয়ার্ড আছে, যে গার্ডেনিং ডিজাইন। আপনি যতক্ষণ পর্যন্ত এই ফোকাসিং কিওয়ার্ড তাকে না চিনিয়ে দিবেন সে কিন্তু চিনবে না। এই দেখেন আমি যদি আরেকটু বড় করে দিই যে আমার এই কিওয়ার্ডের জন্য আমি পোস্টটা অপটিমাইজ করছি, সে তারপরে চিনবে, এর আগে চিনবে না। আমার এটার জন্য কত, গার্ডেনিং ডিজাইন আইডিয়া, এটার জন্য কত, আমার 68 দিচ্ছে। এবার দেখেন একটু আমার সমস্যাগুলো কোথায়। আমার ফোকাসিং কিওয়ার্ড কি আমার টাইটেলে আছে, পারফেক্ট, সে আমার। এরপরে দিচ্ছে কি, ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইউর মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন কি, এইটুক, আমার এইটুকে সেই মেটা ডিসক্রিপশনে সে আমার ফোকাসিং কিওয়ার্ড খুঁজে পায় নাই, এটা আমার একটা ভুল, সে আমাকে ধরায় দিচ্ছে। তারপরে ফোকাসিং কিওয়ার্ড ইউজ ইউআরএল, আমার কোথায়, আমার ইউআরএল সে কি এই যে পার্মালিঙ্কে আমার ফোকাসিং কিওয়ার্ড পাইছে, এটা কি গুড, ঠিক আছে, ফাইন। তারপরে কি, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার বিং ইউর কন্টেন্ট, আমার কন্টেন্টের শুরুর দিকে সে ফোকাসিং কিওয়ার্ড পায় নাই। তারপরে কন্টেন্ট কত ওয়ার্ড, 219 ওয়ার্ড মাত্র, কিন্তু আমি যে কিওয়ার্ডে কাজ করতেছি আমার কম্পিটিটরদের তুলনায় আমি অনেক খারাপ অবস্থায় আছি, কারণ কি আমার কম্পিটিটর 600 ওয়ার্ডের উপরে লিখতেছে। সো আপনাকে কি করতে হবে, 600 ওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখতে হবে। এরপর আসেন এডিশনাল এরর্স, ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড সাব হেডিংস, যেমন লাইক H2 H3 H4 আমরা এগুলো দেখছি না যে আমার ফোকাসিং কিওয়ার্ড কি আমার সাব হেডিংস এ থাকতে হবে, যেহেতু আমি এখানে ইউজ করতে পারি নাই সেহেতু কি সে আমার একটা ভুল ধরলো। তারপরে অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাসিং কিওয়ার্ড অল্টার টেক্সট, আমার সেই ইমেজ, যেই ইমেজগুলো আমি এখানে ইউজ করছি সবগুলো ইমেজের ভিতর সে আমার অল্টার টেক্সটটা খুঁজে পায় নাই, ইমেজ অল্টার টেক্সট তো মাত্র দেখাইলাম। তারপরে ইউআরএল 70 ক্যারেক্টার টু লং, যদিও এখানে লং দিচ্ছে, গুগল কিন্তু সাধারণত বেশি বড় লং ইউআরএল পছন্দ করে না। লং ইউআরএল বলতে বোঝাচ্ছে যে আমার পোস্টের যে ইউআরএলটা দেখাচ্ছে এখানে, যে আমার পোস্টের যে ইউআরএলটা আসবে, একটু অপেক্ষা করি, এই যে এটা বিশাল ইউআরএল আসছে, এত বড় ইউআরএল গুগল কখনোই পছন্দ করে না। সো আমার ইউআরএলটা চেঞ্জ করা উচিত। আমরা যদি ইউআরএলটা মেন চেঞ্জ করতে পারি কোথায় থেকে, এখান থেকে এডিট করতে পারি, যে যেহেতু edit করতেছি আমি গার্ডেনিং আইডিয়া শুধু এইটুক দিই আমার ইউআরএল এ, শুধু গার্ডেনিং আইডিয়া দিলাম। এরপর আসেন আর কি ভুল পাচ্ছে সে, আমার কিওয়ার্ড ডেনসিটি 0.0, মানে আমার কিওয়ার্ড ডেনসিটি কি একই কিওয়ার্ড বারবার ইউজ করা, কিন্তু এখানে 0%, মানে আমি কোনো কিওয়ার্ড ইউজই করি নাই, আমি কোনো কিওয়ার্ড ইউজ করি নাই। এক, তারপরে ইউএল ক্যারেক্টার, ঠিক আছে, ইউএল ক্যারেক্টার যত ছোট করতে পারেন, শুধু মেন কিওয়ার্ড দিবেন, কারণ আমরা এখানে অনেক সময় কি করি একটু দেখাই, সিটিংস পার্মালিঙ্ক, এখান থেকে যে পোস্ট নেম, যখন এই অপশনটা ক্লিক করে রাখি সে অটোমেটিকলি আমার পোস্টের টাইটেলটা নিয়ে যায় সব সময়, কিন্তু এটা ঠিক না। পোস্টের টাইটেলটা এটা দিয়ে রাখবেন, কিন্তু আপনাকে অবশ্যই একটু কষ্ট করে এখানে ইউআরএল শুধু কিওয়ার্ডটা প্লেস করবেন, কারণ একটা টাইটেল কিন্তু অনেক বড় থাকে, কিওয়ার্ড কিন্তু এত বড় নাও হইতে পারে। এখানে কিওয়ার্ডটা কি, টাইটেলটা আমার কত বড়, কিন্তু আমার মেন কিওয়ার্ড কি সবটা, হয়তো আমার মেন কিওয়ার্ড কি গার্ডেনিং ডিজাইন অথবা গার্ডেনিং ডিজাইন আইডিয়া, এটুকু আমার কি কিওয়ার্ড।
এই জন্য শুধু কিওয়ার্ডটা রাখবেন, সেক্ষেত্রে টাইটেল এই ইউআরএলটা যত ছোট করা সম্ভব হয়। গুগল কিন্তু সবচেয়ে ছোট ছোট ইউআরএল গুলো পছন্দ করে। তারপরে হোয়াট উই ফাউন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট, আমরা কি বলছিলাম, এই যে তারপরে কি গেট ইউর লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক রিসোর্স, যে আমি রিসোর্স পেজের লিঙ্ক দিছি, এটা আমার জন্য, যেটাকে আমরা বলি আউটবাউন্ড লিঙ্ক, আর রিসোর্স লিঙ্ক একই লিঙ্ক, আমি সোর্স হিসেবে লিঙ্ক ইউজ করছি, ফাইন, এটাকে আমাকে গেট দিচ্ছে। এরপর আসছেন, আমরা বলা হয়েছিল যে এক্সটার্নাল ডু ফলো ফাউন্ড ইউর কন্টেন্ট, আমরা যাদেরকে লিঙ্ক দিছি তাদেরকে ডু ফলো লিঙ্ক দিছি, এটা কি আমি এখানে খুঁজে পাইছি। এরপর আসেন উই কুড নট ফাইন্ড ইন্টারনাল লিঙ্ক ইউর কন্টেন্ট, এখানে সে আমার পেজে যে একটা আমরা বলছি কি কন্টেন্ট ভালোভাবে অপটিমাইজ করার জন্য আমাকে কি করতে হবে, ইন্টারনাল লিঙ্ক করতে হবে একটা পেজের সাথে আরেকটা পেজ, এখানে আমি করি নাই, সো এটা আমার ভুল হয়েছে, এটা সে আমাকে ধরায় দিচ্ছে। তারপরে ইউ হ্যাভ নট ইউজ ফোকাসিং কিওয়ার্ড, এখানে কি আমি কি ফোকাসিং কিওয়ার্ড আমি ব্যবহার করছি, সো আমারটা এটা ঠিক আছে। এরপর টাইটেল রিলেভেন্সি, যে আমার টাইটেলটা কতটুকু ভালো, এখানে মেন হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড ইউজ ইউর ব্রিং এসইও টাইটেল, মানে আমার এসইও টাইটেল যত শুরুর দিকে আমার মেন কিওয়ার্ড রাখতে পারি তত ভালো, কিন্তু এখানে আমাকে দিচ্ছে যে না আমারটা টাইটেলটা ঠিক আছে। এবার টাইটেল হ্যাজ পজিটিভ অর নেগেটিভ ওয়ার্ড, যেমন পজিটিভ অর নেগেটিভ, এই যে মোস্ট, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ডের ভিতরে পড়ে। হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ডের ভিতরে পড়ে কি, যে ডোন্ট নো, উইদাউট, বা এই টাইপের নেগেটিভ কথাগুলো এগারে। অবশ্যই সবসময় এটা মাথায় রাখবেন, টাইটেলে যদি পারেন নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে তাহলে নেগেটিভ ওয়ার্ড ইউজ করবেন, কারণ নেগেটিভ ওয়ার্ডের টাইটেলে ক্লিক থ্রু রেট অনেক বেশি থাকে। এই যে ধরেন, এই যে কিছু কিছু ফেসবুকে টাইটেল দেখবেন মানে এত অ্যাট্রাকটিভ থাকে, ছি ছি প্রধানমন্ত্রী এটা বলতে পারলো, ব্যাপারটা কি বুঝছেন? আমাদের আসলে কিন্তু কন্টেন্ট তো তেমন আর কিছুই ওরকম না। থাকে না, জি, আমাদের কন্টেন্ট তো ওরকম থাকে না, নেগেটিভ না ওয়ার্ড না ইউজ আমি করার আপনাকে মতো বলি, না থাকতেই না না পারে। থাক, করা যায়, ধরেন আপনি উইদাউট এটাকে বা নেগেটিভ নেগেটিভ করবেন তো। ধরেন আমি আপনাকে একটা ইয়ে বলি, ইউ ক্যান মেক উইদাউট, ইউ ক্যান মেক জুস উইথ সুগার, এই যে এই টাইপের কিছু কিছু ওয়ার্ড আছে যে উইদাউট আপনি ইউজ করতে পারবেন, মাস্ট বি। এখন আমার মাথায় আসতেছে না, একটু আমি ভালো কন্ট্রোল। ডোন্ট মিস দিস টিপস, মাস্ট বি ইউয়ার্স, আপনি কি একটা টিপস লিখলেন, এখানে আপনি ডোন্ট মিস দিলেন, এই যে একটা কি নেগেটিভ ওয়ার্ড ইউজ করলেন। তারপর এখানে গার্ডেনিং এ নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যায় কিনা একটু দেখি, ক্রিয়েটিভ গার্ডেন আইডিয়া, মাথায় আসতেছে না, আপনি একটু খুঁজেন, বিনার টুল দিয়ে খুঁজবেন, আপনি পাবেন নেগেটিভ ওয়ার্ড গুলা। আর সবসময় এই যে নেগেটিভ ওয়ার্ড আপনাকে ক্লিক থ্রু রেট বাড়াবে, এটা কিন্তু অবশ্যই স্প্যাম না, কারণ আপনি স্প্যাম কিন্তু গুগল আপনাকে জীবনও র্যাঙ্ক দিবে না, যদিও ফেসবুক থেকে ভিজিটর পাওয়া যায়, এই থার্ড পার্টি এগুলো কখনোই আপনাকে র্যাঙ্ক দিবে না, আর আপনার গুগল প্লান্টি দিয়ে আপনার সাইট ডাউন করে দিবে। সো স্প্যামিং নিয়ে কেউ কাজ করবে না, থার্ড পার্টি যে সিসিএ এই টাইপের কাজ কেউ করবেন না, কারণ এখানে ক্লিক পাওয়া যায় প্রচুর, কিন্তু এই ক্লিকের কোনো দাম নেই। তারা কি করে, গুগল অ্যাডসেন্স অফ করে রাখে, গুগল অ্যাডসেন্স অন করে রাখে, গুগল সার্চ বোর্ড অফ করে রাখে, তারা শুধু ফেসবুক থেকেই ভিজিটর নিয়ে আসে, আর তাদের ভিজিটরের দরকার হয় না। তো এদের মতো করা যাবে না। এখন এখানে আসেন যে টাইটেল পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ ওয়ার্ড কি, যে মোস্ট, এটা পজিটিভ ওয়ার্ড। এরপর আসেন যে ইউর টাইটেল কন্টেন্ট ওয়ান পাওয়ার ওয়ার্ড, এই মোস্টটাই কি পাওয়ার ওয়ার্ড হিসেবেও কাজ করতেছে। তারপরে এই যে ইউর টাইটেল ইউজিং নাম্বার ইন ইউর এসইও টাইটেল, এখানে এসইও টাইটেল নাম্বার ব্যবহার করতে বলতেছি, যে 100 এটা কি নাম্বার, কারণ সব সময় কিন্তু সব রুলস আপনি মানতে পারবেন না, আপনি চাইলেই নেগেটিভ ওয়ার্ড আপনার কন্টেন্টের সাথে যায় না, কিন্তু আপনি নেগেটিভ ওয়ার্ড ইউজ করলেন, সো এটা করা যাবে না। আর পজিটিভ ওয়ার্ড আপনার কন্টেন্টের সাথে যায় না, আপনি করতে পারবেন না, অথবা আপনার কন্টেন্টের সাথে নাম্বারটা যায় না, আপনি করতে পারবেন না। সো জোর করে কিছু করা যাবে না, যে সে বলছে তো আমার দিতেই হবে, এরকম কোনো কথা নেই। অবশ্যই আপনার এই কথাটা কি রিলিভেন্সি থাকতে হবে, যে আপনার কন্টেন্টের সাথে রিলেটেড থাকতে হবে অবশ্যই, এবং একটু সহজ ভাষায় লিখতে হবে চেষ্টা করবেন, এবং যত সহজ ভাষায় লেখা যায় এবং যত আকর্ষণীয় করা যায়। এরপর আসেন, জি
আচ্ছা, এখানে উপরে একটা তোমরা বলছিল যে আপনার কিওয়ার্ড ডেনসিটি 0। এখন আমরা কিভাবে বুঝবো আমার কিওয়ার্ড কোনটা আমি চয়েস করছি? এই যে আমি ফোকাস কিওয়ার্ড ধরাই দিছি, আমি এই যে ফোকাসিং কিওয়ার্ড যে গার্ডিং আইডিয়া, ফোকাসিং কিওয়ার্ডের উপর আমরা কিওয়ার্ড যে তো এই যে ডেনসিটি। যত রেজাল্ট দিচ্ছে আমাকে এটাকে মেজার করে, আমার এটাকে মেজার করতেছে আর আমার কিওয়ার্ডটাকে মেজার করতেছে, না হলে তো সেই চিনতে পারতেছে না যে আমার মেইন কিওয়ার্ড কোনটা। আমি এটা একটু কাইটা দিই, দেখেন আমার স্কোর কত আসে, সে ধরতেই পারতেছে না আমার মেইন কিওয়ার্ড কোনটা। বুঝতে পারছি। আগে আমি তাকে চিনিয়ে দিতে হবে যে আমার কিওয়ার্ড এটা, তুমি এটাকে নিয়ে রিসার্চ করো। এরপর আছে যে কন্টেন্ট কি, যে ইউর কন্টেন্ট ইউজিং টেবিল কন্টেন্ট। টেবিল কন্টেন্ট বলতে বোঝাচ্ছে এই যে এগুলো একটু আমি একটু সেভ দিয়ে দেখাই। এটা একটা প্লাগইনের কাজ, আমার সাব হেডিং গুলাকে কি টেবিল আকারে নিয়ে যাবে। সাধারণত বড় বড় পেজ গুলোর জন্য এই প্লাগইন S1 দেই না, S3 S4 এগুলো সব, S3 S4 এগুলো কি সবই টেবিল আকারে যাবে। আমার এই যে এগুলোকে টেবিলের লিঙ্ক আপ, একটু দেখেন আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করে, আসতেছে না। এখানে আমার ব্রাউজার কুকিজটা ধরে রাখছে, তো একটু অন্য জায়গায় অন্য ব্রাউজারে দেখি যে আমার ওয়েবসাইটটা কি আসছে কিনা টেবিল কন্টেন্টটা। এখানে টেবিল কন্টেন্টটা আমরা পরে দেখাচ্ছি যে কোনো একটা থেকে, এখানে একটু সময় নিচ্ছে আমার আসতে। এরপর আমরা যাচ্ছি ইউজিং শর্ট প্যারাগ্রাফ। শর্ট প্যারাগ্রাফ কি, এই যে আমরা বলছি না যে অল্প অল্প লাইন লেখার জন্য, যে 1 2 লাইন 3 লাইন করে লেখার জন্য, আমার এটা কি এই স্ট্যান্ডার্ড মেনটেন করছে। তারপরে ইউ কন্টেন্ট ইমেজ অ্যাড অর ভিডিও, আমার কন্টেন্টে আমরা বলছি যে কন্টেন্ট অপটিমাইজের জন্য আমাকে একটা ইমেজ ইউজ করতে হবে, অবশ্যই একটা ভিডিও ইউজ করতে হবে। সে আমাকে বলতেছে যে ঠিক আছে আমি এই দুইটাই করছি, আমাকে এখানে সে স্কোর ঠিকঠাকই দিছে, গুড। এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, এখানে প্রশ্নবোধকের আইকনে ক্লিক করলে আসে না, এখানে আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখাবে। এই যে দেখেন যে কন্টেন্ট ইমেজ অর ভিডিও ফুললি, আমি যখন ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে প্রতিটা অপশনে এইরকম যে ক্লিক করার পরে দেখাবে। আপনি যদি কোনোটা না বোঝেন যে কি এটা দিয়ে কি বোঝাচ্ছে, সেটা আপনি ডিটেলসটা পড়ে নিতে পারেন। বুঝছেন? আমরা আরো কিছু জিনিস আছে, এটা আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। তারপর আরেকটা জিনিস আমি দেখাই দিই, গত ক্লাসে আমরা ইন্টারনাল লিঙ্ক বা ডু ফলো লিঙ্ক নিয়ে কথা বলছি। আপনারা চাইলেও নো ফলো লিঙ্ক করতে পারেন নাই। মনে করেন এখানে আমি এই যে এই র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে এই অপশনটা পাবেন, নো ফলো, এর আগে কিন্তু পাইতেন না। সো আপনি যদি কোনো লিঙ্ক নো ফলো দেন, এখান থেকে এই অপশনটা টিক দিয়ে দিলেই এই লিঙ্কটা কি নো ফলো লিঙ্ক হয়ে যাবে, আর যদি টিকটা না থাকে সে ডু ফলো লিঙ্ক পাবে। হাজারটা নিয়ে নেই, সবাই কি বুঝছেন? জি ভাই, মোটামুটি বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? দেখতে যতটুকু কঠিন মনে হয়, আসলে কাজ করতে গেলে সহজ, কারণ আমরা এই যে অপটিমাইজের যে কাজগুলো এগুলো কিন্তু সবগুলা করে আসছি। এখন আইসা ভাই আমারটাকে ফুলফিল হচ্ছে কি হচ্ছে হয় না এটা ধরা যাচ্ছে। অ্যানালাইটিকে আমরা এটা করতে পারি। আচ্ছা, ভিডিও কন্টেন্টটা যে ইউনিক, এটার ব্যাপারে আলাপ করছিলাম নিশ্চয়ই। আমি গত 2টা ক্লাস ভালো অ্যাটেনশন দিতে পারিনি, না, ওইটার ভিডিও ব্যাপারে কন্টেন্ট একটু ইউনিক আমি এটা ইয়ে করি নাই। মনে তাহলে করেন সেক্ষেত্রে জি এখানে ভিডিও কন্টেন্টটা হচ্ছে আমি আমার দুই টাইপের ইমেজ ইউজ করতে পারবো। এক হচ্ছে কি আমি নিজের ভিডিও ইউজ করব, আর এক হচ্ছে অন্যের ভিডিও। এখানে কিন্তু আমি ইউজ করছি কাদের,
অন্য একটা ইউটিউব ভিডিও আমি লিঙ্ক করে দিছি আমার ওয়েবসাইটের সাথে ভিতরে, যে তুমি এখানে ভিডিওটা দেখো, যেটা আমার সাথে রিলেভেন্সি। এই জন্য আমাকে কিছুই বলবে না গুগল। কিন্তু আমি এটা যদি ডাউনলোড করে আমার নিজের ওয়েবসাইটে ডাইরেক্ট ম্যানুয়ালি আপলোড করে দিতাম, সেক্ষেত্রে ধরতো, বলতে এটা কি তোমার সম্পত্তি, তুমি যে কপি করে নিয়ে আসছো, তো বাদ আচ্ছা। তুমি। তো সেক্ষেত্রে আমি চাই না যে তার ওই শুধু ভিডিওটা দেখাইতে চাই, কিন্তু তার ওই লিংকে যাক বা তার সাবস্ক্রাইব করুক, এই অপশনগুলো অন করতে চাই না। সেটা একদম তো সম্ভব। ফুললি আপনি অফ রাখতে পারবেন না। এখানে আপনি কোডিং এর মাধ্যমে লিঙ্কটাতে ক্লিক যাতে না যায় হ্যাঁ, এটা করতে পারেন, এই পর্যন্ত সীমাবদ্ধতা। কিন্তু এটা এখানে কোডিং এর ভিডিওর মাধ্যমে করতে হবে, এটা টুলস নাই বা না না, এটা কোনো টুলস নাই, এটা ডাইরেক্ট কোড বসাইতে হবে। যে আপনি পিএইচপি যখন এর ভিডিও, ভিতরে। এই যে হ্যাঁ, এই যে ফ্রেম, এগুলোর ভিতরে কোড বসাইতে হবে, যে লিঙ্ক শো করবে না। আচ্ছা, তাহলে এটার জন্য ওই যে পিএইচপি জানা লাগবে, এগুলো জটিল হয়ে গেল না? আপনি পিএইচপি না, এইচটিএমএল কোড আপনি একটু HTML ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে এইচটিএমএল মোটামুটি বুঝতে হবেই, এসইও করতে গেলে। এটার কোনো ভালো লিংক থাকলে একটু সাইট দেন না, তাহলে এখান থেকে W3 একটু স্কুল, রিভিউ নেব না? যত টাইপের কোড আছে সব টাইপের কোডই আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন, এখান থেকে নিয়ে কাজও করতে পারবেন সব। আচ্ছা, তাহলে লিংকটা একটু দেন এখানে। চ্যাট বক্সে দিয়ে শাওন দিচ্ছি। ভাই লাইনে আছেন তো? শাওন ভাই, ওই যে তাহলে একটু গ্রুপে দিয়ে দেন, আমার পিসি তো এখন ইউজ করি না, মোবাইলে ক্লাস করতেছি। গ্রুপে দেখেন, আমি সব কালেক্ট করে নেবো 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ একটু ভাই। হাজিরাটা দিয়ে দেন। 35 পারভেজ। 12। তারপর 35। আপনার একটু যারা আসে নাই তাদের সাথে একটু যোগাযোগ করে আমার জানেন তো যে তাদের সমস্যাটা কি, ক্লাস কি হ্যাঁ, বেশি? শামীম রাজা ভাইয়ের সাথে আমার সাথে দ্রুতই আলাপ হবে, আজকে কালকের মধ্যেই আমি নক দিব না তারে। ভাই 12 দিচ্ছেন? ভাইয়া 44। স্টুডেন্ট এত কমে গেলে তো 5-6 জন নিয়ে ক্লাস করা তো খুব কষ্ট হয়ে যাবে। আর আপনাদের আরেকটা বেচের সাথে মিলিয়ে আপনারা একটু একেতে পিছিয়ে যাবেন, নাইলে আগায় যাবেন। 44, 44, 45 আছে। আমি দেখি আমাদের অফিস থেকে ফোন দেওয়ার ব্যবস্থা করব। মুজাহিদ ভাই 12 দিচ্ছেন? ভাই হ্যাঁ 27। 12-27 এগুলো দেওয়া হয়েছে। আর কেউ আছেন? 35 বলছিলাম ভাই। 35 দেওয়া হয়েছে। যে মোস্তফা কামাল। কারণ মেন সমস্যাটা হয় কি, অনেক দিন যাবত প্র্যাকটিস না করতে করতে হঠাৎ করে যখন চাপ পড়ে বসে, তখন এই যে কাজ আর করতে মজা লাগে না। আপনারা যদি এই যে কাজগুলো যদি শুরু থেকে করে আসতেন, আমার মনে হয় না এখন আপনাদের কাজ করতে অতটা প্রেশার আসতো। কারণ আপনি কিওয়ার্ড রিচার্জ করে রাখছেন, ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা ভাই, আমি তো প্রায় 4-5 মাস আগে ওই মাশরুমের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করছিলাম, রিসার্চ করছিলাম, তো ওইটা কি এখনো বলবৎ থাকবে? চেঞ্জ হয়ে যেতে পারে? আপনি একটু দেখবেন যে কম্পিউটার কি হাই কম্পিউটার কি আইসা পড়ছে নাকি, যখন কাজ করবেন তখন চেক করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। গত 1 সপ্তাহে কাজ করতে পারতেছি না, এটার জন্য আমি খুবই পিছিয়ে পড়তেছি। আর কেউ আছেন 41, 43? না 26। সাইমন ভাই। ও অ্যানালাইসিং লাগে, টুলস লাগাইলে প্লাগিং লাগাই দেবো, তখন অটোমেটিক চলে আসবে সব, ক্লিক করে। আর কি কি আছে ভাইয়া? আর কোনো অপশন আছে? খোঁজার অপশন তার অভাব নাই। তো আপনাদের কিসের মিষ্টি বলেন, বিয়ে কার? কেউ বিয়ে মুজাহিদ না। ভাই, মুজাহিদ ভাই। ও, হ্যাঁ। ভাই অল্প আর বয়সে লজ্জা পাই না বিদ্যমান। মুজাহিদ ভাই, বিয়া করলে করছেন এই তো। আরে সেটাই তো, অল্প বয়সে বিদ্যা বানায় ফেলতে চান, এটা হইলো কিছু? মরহুমের খাতায় নাম লেখাইতেছেন না? না না ভাই, এই ধরনের কাজ হবে না, দেরি আছে। না, দেরি আমাদের এখানে আছে। সাইমন আলম শুভ,
উনি অটো পাস করছে এই কারণে মিষ্টির কথা বলতেছে চলতেছে, বুঝছেন? সো সাইমন আলম শুভ, আপনি সবাই মিষ্টি মিষ্টি খাওয়া দেন নাকি পলাইছেন এখন ভাই? আরে ভাই পাস ফার্স্ট তো করলে না পাসই। আপনার লজ্জা দেবো আমরা, এটা কেমন কথা বলেন? আমাদের না এখন শিমু আপুর ছিল তো আমরা খাইতে পারি, শিমু আপুরে খাওয়াই না, আমরা ওইখান থেকে একটু করবো। হ্যাঁ দেখা যাক ভার্সিটিতে কতদূর আগাই। হ্যালো, আপু কিন্তু শুনতেছি সবকিছুই, কিন্তু একটু কাজ করতেছিলাম, আরেকজন কথা বলতেছিল, এই জন্য অ্যান্সার দিতে পারি নাই। যত যাই হোক, মিষ্টি ভাগে কিন্তু আমি আছি। ঠিক আছে, সমস্যা নাই। যদি আমরা মিষ্টি পাই তাহলে আপনিও পাবেন। না, যদি শুভটা অবশ্যই। তাকে আপনাদের হয় তাহলে তাকে আমি ভাগ পাবো, তাই না? হ্যাঁ জি হ্যাঁ, আপনার ছাড়া কি আমরা মিষ্টি খাইতে পারি বলেন? সেটাই তো। সুখবরটা কার কার জন্য? সাইমন আলম শুভ ওনার। কোথায় আছে ভাইয়া? একটু দর্শন দেন আপনার। আসছি আপু, আসছি। কবে ভাইয়া? অটো পাস আপু। অটো পাস? এইচএসসি অটো পাস করছে। ও আচ্ছা, ভাই কি অনেক জুনিয়র দেখি আমাদের থেকে। আপনাদের জন্য এটা অনেক ভালো, এই যে 2020 কারা কারার জন্য লাকি, কারা কারার জন্য আনলাকি। আপনার জন্য লাকি হয়ে গেল, অটো পাস করে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, এই ইতিহাসে আর এরকম ধরনের ঘটনা ঘটবে না আগামী 100 বছরেও। এই জন্য এই বছর ভাই একটু বেশি করে মিষ্টি খাওয়া, এটাকে আরো স্মরণীয় করে রাখেন। আর এছাড়া আর কোনো গুড নিউজ আছে কারো? মুজিদ ভাই, আপনার কি? আমাকে বলেননি, এটা তো ঠিক না ভাই। না হইলে তো কবে? জানবেন অবশ্যই, সেটা হয়তো আরো 10-15 বছর যাক। এটা কেমন? লজ্জা পান না মুজাদ্দেদ, বলেন বলেন, সমস্যা নেই। আমরা আমরা কাউকে বলবো না বলবো না কারণ- কিন্তু, হ্যাঁ আমরা হ্যাঁ, কাউকে বলবো না, বলেন। না ভাই, যদি হয় তো দেখবেন লুকে রাখতে পারবো না, তার ওপেন থাকবে, ওপেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ আল্লাহ হাফেজ আপু। এখন আসেন আপনাদের হোমওয়ার্ক বলি। যাক, মিষ্টি মিষ্টি খাওয়ায়েন হোমওয়ার্ক করার পর। না, একটু বেশি অপটিমাইজ করবেন না, স্কোরটা যাতে 80-র নিচে, আর সরি 80-র উপরে 90-র নিচে এইরকম একটা স্কোর থাকে। যেমন আমি একটু এইটুক দিয়ে দেখাই। এই যে এইরকম একটা স্কোর যাতে থাকে, বুঝছেন? ভাই ফার্স্টে না 60 বললেন? না 60 না, সর্ব 80-র উপরে 90-র নিচে, 60 বলি নাই। আমার কথা কি বুঝছেন? এরকম জি একটা ভাই, জি। কন্টেন্ট লিখবেন। ভাই আগেরটা আমার যদি মনে হয় ওইটাই ইউজ করেন, আর যদি না হয় সমস্যা নাই। আর এখানে ইদানিং অনেকে কাজ করতেছেন না, আপনার কি ভাবছেন যে স্টুডেন্ট অল্প হয়ে গেছে তো আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এরকম ভাবলে ভুল। ব্যবস্থা যেদিন নেওয়া হবে এদিন 1-2 জন থাকলেও নেওয়া হবে, বুঝছেন? জি আর ভাই। ফাইবারের কোশ্চেন গুলো আপনারা দেখতেছেন। আমরা কিন্তু এই জিনিসটা শেষ হওয়ার পরে, আমরা কালকে ক্লাসের পরের দিনে আমরা ফাইবারের মার্কেট প্লেসটা দেখবো। ভাই পিকো ওয়ার্কস, মাইক্রো ওয়ার্কস, এগুলোতে আপনার মানে ওই মাইক্রো ওয়ার্কস এর ওটা ভেরিফাই করতে দেয় নাই, তারা ইমেল করে নাই, কিচ্ছু করে নাই। আর মেল পিকো তো ওয়ার্কসে করবে কাজ না, করছি।
আমি আপনাকে বলি মাইক্রোওয়ার্কার্স তো মেইল করবে না আপনাকে। কোড দিবে তো, সেটা তো আপনার দেয়নি ফোনে। না না, ফোনে ফোনে কোড দিবে না। পিকার্সের ব্যাপারটা একটু উল্টাপাল্টা। আপনাকে মেসেজ পাঠাইতে হবে মাইক্রোওয়ার্কার্সের। কিভাবে পাঠাবো? একটু দেখাচ্ছি। ওই যে ই সাপোর্টে যে ওইটা লিখছিলাম, না না, স্ক্রিনশটে আগে যে। তো আমি আপনাকে বলি, আগে একটা মেসেজ পাঠানোর অপশন দিবে। আপনি ওই অপশনে কি অপশন নাম্বার মডিফাই করছেন? হ্যাঁ হ্যাঁ, নাম্বার তো চেঞ্জ করছি, 2-3 বার করে চেঞ্জ করছি, তারপরও তারা কিছু কইতেছে না। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে যে আমার নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে এই কারণে, এখান থেকে আপনি দেখবেন যে আপনার একটা কাস্টমার চেঞ্জ নামে অপশন আসতেছে। জি ভাই, মডিফাই। মডিফাই করছেন? জি ভাই, ওটা তো চেঞ্জ করছি, নাম্বারটা চেঞ্জ হ্যাঁ, করা লাগছে। মডিফাই করার পরেও যদি আপনাকে একটা কি দিবে, একটা টেক্সট দিবে যে এই টেক্সটটা পাঠাও। আপনি মেসেজ পাঠাইতে হবে, আপনাকে পাঠাবে না কিন্তু। আপনি নিজে মেসেজ পাঠাইছেন? মেসেজ কিভাবে পাঠাবো? ওই যে উপরে বলছে যে সাপোর্ট অপশনে যে তাদেরকে না এই না, আপনার ফোনে। স্ক্রিনটা শেয়ার করেন, দেখা দিচ্ছি। আমার তো একটা ভাই নাম্বার নেটটা নাই। ওই নাম্বারে অ্যাক্টিভ বি কি যেন লিখে মেসেজ হ্যাঁ, পাঠানো লাগে। একটা অ্যাক্টিভ, তারপরে একটা ফোন নাম্বার দিবে, ওই ফোন নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওইরকম একটা নাম্বার আসছিল, 99632, এরকম অনেক বড় হ্যাঁ একটা নাম্বার আসছিল, ওই নাম্বারে মেসেজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে মেসেজ পাঠাতে হবে। আর পিকার্সে আমি দেখি কোনো ভিডিও পাই কিনা, টিউটোরিয়াল মাইক্রোওয়ার্কার্সের দিয়ে আর দিচ্ছি। পিকো ওয়ার্কসে কাজ করছি, 2-3টা কাজ করছি, পেন্ডিং ফালায় রাখছে, মানে এটা। সর্বোচ্চ 1 সপ্তাহ পেন্ডিং রাখবে, যদি সাকসেসফুল হয় 7 দিনের ভিতর টাকা ঢুকে যাবে। ও আচ্ছা। টিউটোরিয়াল দেখবেন, অনেক টিউটোরিয়াল আছে এখানে। ভাই আমরা কি শুধু ফাইবারই কাজ করব? অন্য অন্য যে সাইট গুলো আছে হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব কি সবগুলোতে কাজ করবো? আমি আচ্ছা দেখি দুই একটু দেখাবো। আমি কাল নেক্সট ক্লাসে, পরের ক্লাসে ফাইবারে যাব। আচ্ছা ভাই। যেমন আরো অনেকগুলো সাইট আছে আউটসোর্সিং এর জন্য, সেগুলা তো করাবেন কিনা? না, আমি হয়তোবা সবগুলো দেখানো সম্ভব না তো। আচ্ছা, আমাদের এই কোর্সটা কতদিন চলবে? যেমন আমাদের যে শিখাবেন ফাইবার পর্যন্ত, তারপরও চলবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে চলবে, আপনাদের আর্নিং করানো পর্যন্ত চলবে। কোর্স কি এখনো তো শেষ না। আমাদের আমাদের এসিও এখনো অন পেজ শেষ হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে শেষ হয় কিনা জানি না, আগামী ক্লাস অথবা তারপরে ক্লাসে এসিও শেষ হবে। এরপরে ক্লাসে গিয়ে আমরা অফ পেজ এসিও শুরু করব। এতদিন যাবত সব অন পেজ এসিও করতেছি। So, এর ভিতর ফাইবারটা একটু দেখাই দিব যাতে আপনারা একটু কাজটা শুরু করতে পারেন। জি ভাই, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। আমি একটু আসসালামু টিউটোরিয়াল আলাইকুম। দেখবেন, এখানে প্রচুর টিউটোরিয়াল আছে ইউটিউবে। আমি জানি না এটা কোনটা ভালো কিনা। আচ্ছা ভাই। ইউটিউবে সার্চ দিলে দেখতেছি যে অনেক টিউটোরিয়াল আছে বাংলা ভাষায় তাও। আপনার তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। জি ভাই, আল্লাহ হাফেজ।